সকালবেলায় শীত শীত ছিল। দুপুরবেলায় বাতাসটি অল্প একটু তেঁতে উঠে দক্ষিণ দিক থেকে বইতে আরম্ভ করেছে। যতীন যে বারান্দায় বসেছিল সেখান থেকে বাগানের এক কোণে একদিকে একটা কাঁঠাল ও আর একদিকে একটা শিরীষ গাছের মাঝখানের ফাঁক দিয়ে বাইরের মাঠ চোখে পড়ে। সেই শূন্য মাঠ ফাল্গুনের রৌদ্রে ধুঁ ধুঁ করছিল। তারই এক প্রান্ত দিয়ে কাঁচা পথ চলে গেছে। সেই পথ বয়ে বোঝাই খালাস গরুর গাড়ি মন্দ গমনে গ্রামের দিকে ফিরে চলেছে। গাড়োয়ান মাথায় গামছা ফেলে অত্যন্ত বেকারভাবে গান গাইছে। এমন সময় পিছন থেকে একটা সহাস্য নারীকণ্ঠ বলে উঠল, কি যতীন, পূর্বজন্মের কারোর কথা ভাবছো বুঝি? যতীন বলল, কেন পটল, আমি এমনই কি হতভাগা যে ভাবতে হলেই পূর্বজন্ম নিয়ে টান পাড়তে হয়? আত্মীয় সমাজে পটল নামে খ্যাত এই মেয়েটি বলে উঠল, আর মিথ্যে বড়াই করতে হবে না। তোমার ইহজন্মের সব খবরই তো রাখি মশাই। ছি ছি, এত বয়স হলো তবু একটা সামান্য বউও আনতে পারলে না ঘরে। আমাদের ওই যে ধনা মালিটা, তারও একটা বউ আছে। তার সঙ্গে দুই বেলা ঝগড়া করে সে পাড়াশুদ্ধ লোককে জানিয়ে দেয় যে বউ আছে বটে। আর তুমি যে মাঠের দিকে তাকিয়ে ভান করছো যেন কার চাঁদ মুখ ধ্যান করতে বসেছো, ও সমস্ত চালাকি কি আমি বুঝি না নাকি? ও কেবল লোক দেখাবার জন্য ভণ্ড মাত্র। দেখো যতীন, চেনা বামুনের পৈতের দরকার হয় না। আমাদের ওই ধনাটা তো কোনোদিন বিরহের ছুতো করে মাঠের দিকে এমন তাকিয়ে থাকে না। অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিড়ানি হাতে তাকে কাটাতে দেখেছি, কিন্তু ওর চোখে তো এমন ঘোর ঘোর ভাব দেখিনি। আর তুমি মশাই, 7 জন্ম বউয়ের মুখ দেখলে না, কেবল হাসপাতালে মরা কেটে আর পরামুখস্থ করে বয়স পার করে দিলে। তুমি ওরকম দুপুরবেলায় আকাশের দিকে গদগদ হয়ে তাকিয়ে থাকো কেন? না, এ সমস্ত বাজে চালাকি আমার ভালো লাগে না, গা জ্বলে যায় আমার। যতীন হাত জোর করে বলল, থাক থাক, আর নয়, আমাকে আর লজ্জা দিও না। তোমাদের ওই ধনাই ধন্য, হরি আদর্শে আমি চলতে চেষ্টা করব, কেমন? আর কথা নয়, কাল সকালে উঠেই যে কাঠকুরানি মেয়ের মুখ দেখব তার গলাতেই মালা দেব। আমার আর সহ্য হচ্ছে না। তবে ওই কথাই রইল তো? হ্যাঁ, রইল। তবে এসো। কোথায় যাব? এসোই না। না না, একটা কি দুষ্টুমি তোমার মাথায় এসেছে। আমি এখন নড়ছি না। না, আচ্ছা, তবে এখানেই বসো। বলে সে দ্রুত পদে প্রস্থান করল। এইবার পরিচয় দেওয়া যাক। যতীন এবং পটলের বয়সের একদিন মাত্র তারতম্য। পটল যতীনের চেয়ে একদিনের বড় বলে যতীন তার প্রতি কোনো প্রকার সামাজিক সম্মান দেখাতে নারাজ। উভয়ে খুড়তুতো জ্যাঠতুতো ভাইবোন, বরাবরই একত্রে খেলা করে এসেছে। দিদি বলে না বলে পটল যতীনের নামে বাল্যকালে বাপ খুঁড়োর কাছে অনেক নালিশ করেছে, কিন্তু কোনো শাসনবিধির দ্বারা কোনো ফল পায়নি। একটিমাত্র ছোট ভাইয়ের কাছেও তার পটল নাম ঘুচল না। পটল দিব্যি মোটাসোটা গোলগাল, প্রফুল্লতার রসে পরিপূর্ণ। তার কৌতুকহাস্য দমন করে রাখে সমাজে এমন কোনো শক্তি ছিল না। শাশুড়ির কাছেও সে কোনোদিন গাম্ভীর্য অবলম্বন করতে পারেনি। প্রথম প্রথম তা নিয়ে অনেক কথাই উঠেছিল, কিন্তু শেষকালে সকলকেই হার মেনে বলতে হলো ওর ওই রকম। তারপর এমন যে পটলের দুর্নিবার প্রফুল্লতার আঘাতে গুরুজনদের গাম্ভীর্য ধূলিসাৎ হয়ে গেল। পটল তার আশেপাশে কোনোখানে মনভার, মুখভার, দুশ্চিন্তা সইতে পারত না। অজস্র গল্প, হাসি ঠাট্টায় তার চারিদিকের হাওয়া যেন বিদ্যুৎ শক্তিতে বোঝাই হয়ে থাকত। পটলের স্বামী হরকুমার বাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট।
বেহার অঞ্চল থেকে বদলি হয়ে কলকাতায় আবগারি বিভাগে স্থান পেয়েছে। প্লেগের ভয়ে বালিতে একটা বাগান বাড়ি ভাড়া নিয়ে থাকেন। সেখান থেকে কলকাতায় যাতায়াত করেন। আবগারি পরিদর্শনে প্রায়ই তাকে মফস্বলে ফিরতে হবে বলে দেশ থেকে মা এবং অন্য দু একজন আত্মীয়কে আনবার উপক্রম করছেন। এমন সময় ডাক্তারিতে নতুন উত্তীর্ণ প্রসার প্রতিপত্তিহীন যতীন বোনের নিমন্ত্রণে হপ্তাখানেকের জন্য এখানে এসেছে। কলকাতার গলি থেকে প্রথম দিন গাছপালার মধ্যে এসে যতীন ছায়াময় নির্জন বারান্দায় ফাল্গুন মধ্যাহ্নের রসালস্যে আবিষ্ট হয়ে বসেছিল। এমন সময় পূর্বকথিত সেই উপদ্রব আরম্ভ হল। পটল চলে গেলে আবার খানিকক্ষণের জন্য সে নিশ্চিন্ত হয়ে একটুখানি নড়ে চড়ে বেশ আরাম করে বসল। কাঠকুড়ানি মেয়ের প্রসঙ্গে ছেলেবেলাকার রূপকথার অলিগলির মধ্যেও তার মন ঘুরে বেড়াতে লাগল। এমন সময় আবার পটলের হাসি মাখা কণ্ঠের কাকলিতে সে চমকে উঠল। পটল আর একটা মেয়ের হাত ধরে সবেগে টেনে এনে যতীনের সম্মুখে স্থাপন করল। বলল, ও কুড়ানি, কি দিদি? আমার এই ভাইটি কেমন দেখ দেখি। মেয়েটি অসংকোচে যতীনকে দেখতে লাগলো। পটল বলল, কেমন, ভালো দেখতে না? মেয়েটি গম্ভীরভাবে বিচার করে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ, ভালো। যতীন লাল হয়ে চৌকি ছেড়ে উঠে বলল, পটল, কি ছেলে মানুষই করছো? আমি ছেলে মানুষই করি না তুমি বুড়ো মানুষই করো? তোমার বুঝি বয়সের গাছ পাথর নেই? যতীন পালিয়ে গেল। পটল তার পিছনে পিছনে ছুটতে ছুটতে বলল, ও যতীন, তোমার ভয় নেই, ভয় নেই তোমার। এখনই তোমায় মালা দিতে হবে না। ফাল্গুন চৈত্রে লগ্ন নেই, এখনো তোমার হাতে সময় আছে। পটল যাকে কুড়ানি বলে ডাকে সেই মেয়েটি অবাক হয়ে রইল। তার বয়স 16 হবে, শরীর চিপচিপে, মুখশ্রী সম্বন্ধে অধিক কিছু বলবার নেই। কেবল মুখে এই একটা অসামান্যতা আছে যে দেখলে যেন বনের হরিণের ভাব মনে আসে। কঠিন ভাষায় তাকে নির্বুদ্ধি বলা যেতেও পারে, কিন্তু তা বোকামি নয়, তা বুদ্ধিবৃত্তির অপরিস্ফুরণ মাত্র। তাতে কুড়ানির মুখের সৌন্দর্য নষ্ট না করে বরঞ্চ একটা বিশিষ্টতা দিয়েছে। সন্ধ্যাবেলায় হরকুমার বাবু কলকাতা থেকে ফিরে এসে যতীনকে দেখে বললেন, এই যে যতীন এসেছ, ভালোই হয়েছে। তোমাকে একটু ডাক্তারি করতে হবে। পশ্চিমে থাকতে দুর্ভিক্ষের সময় আমরা একটি মেয়েকে নিয়ে মানুষ করেছি। পটল তাকে কুড়ানি বলে ডাকে। ওর বাপ মা এবং ওই মেয়েটি আমাদের বাংলোর কাছে একটি গাছতলায় পড়েছিল। যখন খবর পেয়ে গেলাম, গিয়ে দেখি ওর বাপ মা মরে গেছে, মেয়েটির প্রাণটুকু আছে মাত্র। পটল তাকে অনেক যত্নে বাঁচিয়েছে। ওর জাতের কথা কেউ জানে না। তা নিয়ে কেউ আপত্তি করলেই পটল বলে, ও তো দ্বিজ, একবার মরে এবার আমাদের ঘরে জন্মেছে। ওর সাবেক জাত কোথায় ঘুচে গেছে। প্রথমে মেয়েটি পটলকে মা বলেই ডাকতে শুরু করেছিল। পটল ধমক দিয়ে বলল, খবরদার, আমাকে মা বলিস না, আমাকে দিদি বলিস। অত বড় মেয়ে, মা বললে নিজেকে বুড়ি বলে মনে হবে যে। বোধ করি সেই দুর্ভিক্ষের উপবাসী বা অন্য কোনো কারণে ওর থেকে থেকে সুলবেদনার মতো হয়। ব্যাপারখানা কি, তোমাকে ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। ওরে তুলসী, কুড়ানিকে ডেকে আনতো। কুড়ানি চুল বাঁধতে বাঁধতে অসম্পূর্ণ বেনি পিঠের ওপরে দুলিয়ে হরকুমার বাবুর ঘরে এসে উপস্থিত হল। তার হরিণের মতো চোখ দুটি দুজনের ওপর রেখে সে চেয়ে রইল। যতীন ইতস্তত করছে দেখে হরকুমার তাকে বললেন, বৃথা সংকোচ করছো যতীন। ওকে দেখতে মস্ত ডাগর, কিন্তু কচি ডাবের মতো ওর ভেতরে কেবল জল ছলছল করছে।
এখনো শ্বাসের রেখা মাত্র দেখা দেয়নি। ও কিছুই বোঝে না। ওকে তুমি নারী বলে ভ্রম করো না, ও বনের হরিণী। যতীন তার ডাক্তারি কর্তব্য সাধন করতে লাগল। কুড়ানি কিছুমাত্র কুণ্ঠা প্রকাশ করল না। যতীন বলল, শরীরযন্ত্রের কোনো বিকার তো বোঝা গেল না। পটল ফস করে ঘরে ঢুকে বলল, হৃদয়যন্ত্রেরও কোনো বিকার ঘটেনি। তার পরীক্ষা দেখতে চাও? বলে কুড়ানির কাছে গিয়ে তার চিবুক স্পর্শ করে বলল, হো কুড়ানি, আমার এই ভাইটিকে তোর পছন্দ হয়েছে? কুড়ানি মাথা হেলিয়ে বলল, হ্যাঁ। আমার ভাইকে তুই বিয়ে করবি? সে আবার মাথা হেলিয়ে বলল। হ্যাঁ। পটল এবং হরকুমার বাবু হেসে উঠলেন। কুড়ানি কৌতুকের মর্ম না বুঝে মুখখানি হাসিতে ভরিয়ে চেয়ে রইল। যতীন লাল হয়ে উঠে ব্যস্ত হয়ে বলল, পটল, তুমি বাড়াবাড়ি করছো। এ কিন্তু ভারী অন্যায়। হরকুমার বাবু, আপনি পটলকে বড় বেশি প্রশ্রয় দিয়ে থাকেন। নইলে আমিও যে ওর কাছে প্রশ্রয় প্রত্যাশা করতে পারি না। কিন্তু যতীন, কুড়ানিকে তুমি জানো না বলেই অত ব্যস্ত হচ্ছ। তুমি লজ্জা করে কুড়ানিকে শুদ্ধ লজ্জা করতে শিখাবে দেখছি। ওকে জ্ঞানবৃক্ষের ফল তুমি খাইও না। সকলে ওকে নিয়ে কৌতুক করছে। তুমি যদি মাঝে থেকে গাম্ভীর্য দেখাও, তবে সেটা ওর পক্ষে একটা অসঙ্গত ব্যাপার হবে। ওই জন্য তো যতীনের সঙ্গে আমার কোনো কালেই বনল না। ছোটবেলা থেকেই কেবলই ঝগড়া চলছে। ও বড় গম্ভীর। ঝগড়া করাটা বুঝি এমনি করে একেবারে অভ্যাস হয়ে গেছে? ফের মিথ্যে কথা। তোমার সঙ্গে ঝগড়া করে সুখ নেই, আমি তাই চেষ্টাও করি না। আমি গোড়াতেই হার মেনে যাই। খুব বড় কাজ কর। গোড়ায় হার না মেনে শেষে হার মানলে কত খুশি না হতাম। রাত্রে শোবার ঘরে জানলা দরজা খুলে দিয়ে যতীন অনেক কথা ভাবল। যে মেয়ে নিজের বাপ মাকে না খেতে পেয়ে মরতে দেখেছে, তার জীবনের উপর কি ভীষণ ছায়া পড়েছে। এই নিদারুণ ব্যাপারে সে কত বড় হয়ে উঠেছে, তাকে নিয়ে কি কৌতুক করা যায়? বিধাতা দয়া করে তার বুদ্ধিবৃত্তির ওপরে একটা আবরণ ফেলে দিয়েছেন। এই আবরণ যদি উঠে যায়, তবে অদৃষ্টের রুদ্রলীলার কি ভীষণ চিহ্ন প্রকাশ হয়ে পড়ে। আজ মধ্যাহ্নে গাছের ফাঁক দিয়ে যতীন যখন ফাল্গুনের আকাশ দেখছিল, দূর থেকে কাঁঠাল মুকুলের গন্ধ মৃদুতর হয়ে তার ঘ্রাণকে আবিষ্ট করে ধরেছিল। তখন তার মনটা মাধুর্যের কুহেলিকায় সমস্ত জগৎটাকে আচ্ছন্ন করে দেখেছিল। ওই বুদ্ধিহীন বালিকা তার হরিণের মতো চোখ দুটি নিয়ে সেই সোনালি কুহেলিকা অপসারিত করে দিয়েছে। ফাল্গুনের এই কুজন গুঞ্জন মর্মরের পশ্চাতে যে সংসার ক্ষুধাতৃষ্ণাতুর দুঃখ কঠিন দেহ নিয়ে বিরাট মূর্তিতে দাঁড়িয়ে আছে, উদ্ঘাটিত যবনিকার শিল্প মাধুর্যের অন্তরালে সে দেখা দিল। পরদিন সন্ধ্যার সময় কুড়ানির সেই বেদনা ধরল। পটল তাড়াতাড়ি যতীনকে ডেকে পাঠালো। যতীন এসে দেখল কষ্টে কুড়ানির হাতে পায়ে খিল ধরছে, শরীর আড়ষ্ট। যতীন ওষুধ আনতে পাঠিয়ে বোতলে করে গরম জল আনতে হুকুম করল। পটল বলল, ভারী মস্ত ডাক্তার হয়েছ, পায়ের তলা একটু গরম তেল মালিশ করে দাও না। দেখছো না পায়ের তলাটা কেমন হিম হয়ে গেছে। যতীন রোগিণীর পায়ের তলায় গরম তেল সবেগে ঘষে দিতে লাগল। চিকিৎসা ব্যাপারে রাত্রি অনেক হল। হরকুমার কলকাতা থেকে ফিরে এসে বারবার কুড়ানির খবর নিতে লাগলেন। যতীন বুঝল, সন্ধ্যাবেলায় কাজ থেকে ফিরে এসে পটল অভাবে হরকুমারের অবস্থা অচল হয়ে উঠেছে। ঘন ঘন কুড়ানির খবর নেওয়ার তাৎপর্য তাই। যতীন বলল,
হরকুমার বাবু ছটফট করছেন। তুমি যাও পটল। তা এখন পরের দোহাই দেবে বই কি? ছটফট কে করছে তা তো বুঝেছি। আমি গেলেই তো এখন তুমি বাঁচো। ওইদিকে কথায় কথায় মুখ চোখ লাল হয়ে ওঠে। তোমার পেটে পেটে যে এত ছিল তা কে বুঝবে? আচ্ছা, দোহাই তোমার, তুমি এখানেই থাকো। রক্ষে করো, আমায় রক্ষে করো তুমি। তোমার মুখ বন্ধ হলেই আমি বাঁচি। আমি আমি ভুল বুঝেছিলাম। হরকুমার বাবু বোধহয় শান্তিতেই আছেন। এরকম সুযোগ তার সর্বদা ঘটে না। কুরানি আরাম পেয়ে যখন চোখ খুলল, পটল বলল, তোর চোখ খোলাবার জন্য তো তোর বর আজ অনেকক্ষণ ধরে তোর পায়ে সাজছে। আজ তাই বুঝি এত দেরি করলি? ছি ছি, ওর পায়ের ধুলো নে। কুরানি কর্তব্যবোধে তৎক্ষণাৎ গম্ভীরভাবে যতীনের পায়ের ধুলো নিল। যতীন দ্রুত পদে ঘর থেকে চলে গেল। তার পরদিন থেকে যতীনের ওপর রীতিমতো উপদ্রব আরম্ভ হল। যতীন খেতে বসেছে, এমন সময় কুরানি অম্লান বদনে পাখা দিয়ে তার মাছি তাড়াতে প্রবৃত্ত হল। যতীন ব্যস্ত হয়ে বলে উঠল, আরে আরে কি হচ্ছে? থাক থাক, প্রয়োজন নেই, থাক। কুরানি এই নিষেধে বিস্মিত হয়ে মুখ ফিরিয়ে পশ্চাৎবর্তী ঘরের দিকে একবার চেয়ে দেখল। তারপর আবার পুনশ্চ পাখা দোলাতে লাগল। যতীন অন্তরালবর্তিনীর উদ্দেশ্যে বলে উঠল, পটল, তুমি যদি এমন করে আমাকে জ্বালাও তবে আমি আর খাবই না। আমি আমি এই উঠলাম। বলে ওঠবার উপক্রম করতেই কুরানি পাখা ফেলে দিল। যতীন বালিকার বুদ্ধিহীন মুখে তীব্র বেদনার রেখা দেখতে পেল। তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে সে আবার বসে পড়ল। কুরানি যে কিছু বোঝে না, সে যে লজ্জা পায় না, বেদনা বোধ করে না, এ কথা যতীনও বিশ্বাস করতে আরম্ভ করেছিল। আজ চকিতের মধ্য দেখল সকল নিয়মেরই ব্যতিক্রম আছে, এবং ব্যতিক্রম কখন হঠাৎ ঘটে আগের থেকে তা কেউই বলতে পারে না। কুরানি পাখা ফেলে দিয়ে চলে গেল। পরদিন সকালে যতীন বারান্দায় বসে আছে। গাছপালার মধ্যে কোকিল অত্যন্ত ডাকাডাকি আরম্ভ করেছে। আমের বোলের গন্ধে বাতাস ভারাক্রান্ত। এমন সময় সে দেখল কুরানি চায়ের পেয়ালা হাতে নিয়ে যেন একটু ইতস্তত করছে। তার হরিণের মতো চোখে একটা সকরুণ ভয় ছিল। সে চা নিয়ে গেলে যতীন বিরক্ত হবে কিনা এটা যেন সে বুঝে উঠতে পারছিল না। যতীন ব্যস্ত হয়ে উঠে তার হাত থেকে পেয়ালাটা নিল। এই মানব জন্মের হরিণ শিশুটিকে তুচ্ছ কারণে কি বেদনা দেওয়া যায়? যতীন যেমনই পেয়ালা নিল, অমনি দেখল বারান্দার অপর প্রান্তে পটল হঠাৎ আবির্ভূত হয়ে নিঃশব্দ হাস্যে যতীনকে কিল দেখালো। ভাবটা এই যে, কেমন ধরা পড়েছ? সেই দিন সন্ধ্যার সময় যতীন একখানা ডাক্তারি কাগজ পড়ছিল। এমন সময় ফুলের গন্ধে চকিত হয়ে উঠে দেখল কুরানি বকুলের মালা হাতে ঘরের মধ্যে প্রবেশ করল। যতীন মনে মনে বলল, বড়ই বাড়াবাড়ি হচ্ছে। পটলের এই নিষ্ঠুর আমোদ আমার আর প্রশ্রয় দেওয়া উচিত হয় না। কুরানিকে বলল, ছি ছি কুরানি, তোমাকে নিয়ে তোমার দিদি আমোদ করছেন, তুমি বুঝতে পারো না? কথা শেষ করতে না করতেই কুরানি ত্রস্ত সংকুচিত ভাবে প্রস্থানের উপক্রম করল। যতীন তখন তাড়াতাড়ি তাকে ডেকে বলল, কুরানি, দেখি তোমার মালাটা দেখি। বলে মালাটি তার হাতে নিল। কুরানির মুখে একটা আনন্দের উজ্জ্বলতা ফুটে উঠল। অন্তরাল থেকে সেই মুহূর্তে একটা উচ্চ হাস্যের উচ্ছ্বাসধ্বনি শোনা গেল। পরদিন সকালে উপদ্রব করবার জন্য পটল যতীনের ঘরে গিয়ে দেখল ঘর শূন্য।
একখানা কাগজে কেবল লেখা আছে, পালাইলাম, শ্রী যতীন। ও কুড়ানি, তোর বর যে পালালো, তাকে ধরে রাখতে পারলি না? বলে কুড়ানির বেনি ধরে নাড়া দিয়ে পটল ঘরকন্যার কাজে চলে গেল। কথাটা বুঝতে কুড়ানির একটু সময় গেল। সে ছবির মতো দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে সম্মুখে চেয়ে রইল। তারপর ধীরে ধীরে যতীনের ঘরে এসে দেখল তার ঘর খালি। তার পূর্ব সন্ধ্যার উপহারের মালাটা টেবিলের ওপর পড়ে আছে। বসন্তের প্রাতকালটি স্নিগ্ধ সুন্দর। রৌদ্রটি কম্পিত কৃষ্ণচূড়ার শাখার ভিতর দিয়ে ছায়ার সঙ্গে মিশে বারান্দার ওপর এসে পড়েছে। কাঠবেড়ালি লেজ পিঠে তুলে ছুটোছুটি করছে এবং সকল পাখি মিলে নানা সুরে গান গেয়ে তাদের বক্তব্য বিষয় কিছুতেই শেষ করতে পারছে না। পৃথিবীর এই কোণটুকুতে এই খানিকটা ঘনপল্লব ছায়া এবং রৌদ্রচরিত জগৎখণ্ডের মধ্য প্রাণের আনন্দ ফুটে উঠেছিল। তারই মাঝখানে ওই বুদ্ধিহীন বালিকা তার জীবনের, তার চারিদিকের সঙ্গত কোনো অর্থ বুঝে উঠতে পারছিল না। সমস্তই কঠিন প্রহেলিকা। কি হলো, কেন এমন হলো, তারপরে এই প্রভাত, এই গৃহ, এই যা কিছু সমস্তই এমন একেবারে শূন্য হয়ে গেল কেন? যার বোঝবার সামর্থ্য অল্প, তাকে হঠাৎ একদিন নিজ হৃদয়ের এই অতল বেদনার রহস্য গর্ভে কোনো প্রদীপ হাতে না দিয়ে কে নামিয়ে দিল? জগতের এই সহজ উচ্ছ্বসিত প্রাণের রাজ্যে, এই গাছপালা মৃগ পক্ষীর আত্মবিস্মৃত কলরবের মধ্য কে তাকে আবার টেনে তুলতে পারবে? পটল ঘরকন্যার কাজ সেরে কুড়ানির সন্ধান করতে এসে দেখল সে যতীনের পরিত্যক্ত ঘরে তার খাটের খুঁড়া ধরে মাটিতে পড়ে আছে। শূন্য শয্যাটাকে যেন পায়ে ধরে সাধছে। তার বুকের ভেতরে যে একটা সুধার পাত্র লুকানো ছিল, সেইটে যেন শূন্যতার চরণে বৃথা আশ্বাসে উপুর করে ঢেলে দিয়েছে। ভূমিতলে পুঞ্জীভূত সেই স্থলিত কেশা লুণ্ঠিত বসনা নারী যেন নীরব একাগ্রতার ভাষায় বলছে, নাও নাও, আমাকেও নাও, ওগো আমাকেও নাও। পটল বিস্মিত হয়ে বলল, ও কি হচ্ছে কুড়ানি? কুড়ানি উঠল না। সে যেমন পড়েছিল তেমনই পড়ে রইল। পটল কাছে এসে তাকে স্পর্শ করতেই সে উচ্ছ্বসিত হয়ে ফুলে ফুলে কাঁদতে লাগল। পটল তখন চকিত হয়ে বলে উঠল, ও পোড়ামুখী, সর্বনাশ করেছিস, মরেছিস রে তুই। হরকুমারকে পটল কুড়ানির অবস্থা জানিয়ে বলল, এ কি বিপদ ঘটল? তুমি কি করছিলে? তুমি আমাকে কেন বারণ করলে না? হরকুমার বলল, তোমাকে বারণ করা যে আমার কোনো কালে অভ্যাস নেই। বারণ করলে কি ফল পাওয়া যেত? কেমন স্বামী তুমি? আমি যদি ভুল করি, তুমি আমাকে জোর করে থামাতে পারো না? আমাকে আমাকে তুমি এই খেলা খেলতে দিলে কেন? এই বলে এসে ছুটে গিয়ে ভূপতিতা বালিকার গলা জড়িয়ে ধরে বলল, লক্ষ্মী বোন আমার, তোর কি বলবার আছে আমাকে খুলে বল। হায়, কুড়ানির এমন কি ভাষা আছে যে নিজের হৃদয়ের অব্যক্ত রহস্য সে কথা দিয়ে বলতে পারে? সে একটি অনির্বচনীয় বেদনার ওপর তার সমস্ত বুক দিয়ে চেপে পড়ে আছে। সে বেদনাটা কি? জগতে এমন আর কারোর হয় কি না? তাকে লোকে কি বলে থাকে? কুড়ানি তার কিছুই জানে না। সে কেবল কান্না দিয়ে বলতে পারে,
মনের কথা জানাবার তার আর কোনো উপায় নেই। কুড়ানি, তোর দিদি বড় দুষ্ট, কিন্তু তার কথা যে তুই এমন করে বিশ্বাস করবি তা সে কখনো মনে করেনি। তার কথা কেউ কখনো বিশ্বাস করে না। তুই এমন ভুল কেন করলি? কুড়ানি, একবার মুখ তুলে তোর দিদির মুখের দিকে চা, আমায় মাফ কর। কিন্তু কুড়ানির মন তখন বিমুখ হয়ে গিয়েছিল। সে কোনো মতেই পটলের মুখের দিকে চাইতে পারল না। সে আরো জোর করে হাতের মধ্যে মাথা গুজে রইল। সে ভালো করে সমস্ত কথা না বুঝেও এক প্রকার মূঢ়ভাবে পটলের প্রতি রাগ করেছিল। পটল তখন ধীরে ধীরে বাহুপাশ খুলে নিয়ে উঠে গেল এবং জানালার ধারে পাথরের মূর্তির মতো স্তব্ধভাবে দাঁড়িয়ে ফাল্গুনের রৌদ্রোচ্চিকন সুপারি গাছের পল্লব শ্রেণীর দিকে চেয়ে পটলের দুই চোখ দিয়ে জল পড়তে লাগল। পরের দিন কুড়ানির আর দেখা পাওয়া গেল না। পটল তাকে আদর করে ভালো ভালো গহনা এবং কাপড় দিয়ে সাজাতো। নিজে সে এলোমেলো ছিল, নিজের সাজ সম্বন্ধে তার কোনো যত্ন ছিল না, কিন্তু সাজগোজের সমস্ত শখ কুড়ানির ওপর দিয়েই সে মিটিয়ে নিত। বহুকাল সঞ্চিত সেই সমস্ত বসনভূষণ কুড়ানির ঘরের মেঝের ওপর পড়ে আছে। তার হাতের বালাচুরি, নাসাগ্রের লবঙ্গ ফুলটি পর্যন্ত সে খুলে ফেলে গিয়েছে। তার পটল দিদির এতদিনের সমস্ত আদর সে যেন গা থেকে মুছে ফেলবার চেষ্টা করেছে। হরকুমার বাবু কুড়ানির সম্বন্ধে পুলিশে খবর দিলেন। সেবারে প্লেগ দমনের বিভীষিকায় এত লোক এত দিকে পলায়ন করছিল যে সেই সকল পলাতকদের মধ্য থেকে একটা বিশেষ লোককে বেছে নেওয়া পুলিশের পক্ষে শক্ত হল। হরকুমার বাবু দু চারবার ভুল লোকের সন্ধানে অনেক দুঃখ এবং লজ্জা পেয়ে কুড়ানির আশা পরিত্যাগ করলেন। অজ্ঞাতের কোল থেকে তারা যাকে পেয়েছিলেন অজ্ঞাতের কোলের মধ্যেই সে আবার লুকিয়ে পড়ল। যতীন বিশেষ চেষ্টা করে সেবার প্লেগ হাসপাতালে ডাক্তারি পদ গ্রহণ করেছিল। একদিন দুপুরবেলায় বাসায় আহার সেরে হাসপাতালে এসে সে শুনল হাসপাতালের স্ত্রী বিভাগে একটা নতুন রোগিণী এসেছে। পুলিশ তাকে পদ থেকে কুড়িয়ে এনেছে। যতীন তাকে দেখতে গেল। মেয়েটির মুখের অধিকাংশ চাদরে ঢাকা ছিল। যতীন প্রথমেই তার হাত তুলে নিয়ে নাড়ি দেখল। নাড়িতে জ্বর বেশি নেই, কিন্তু দুর্বলতা অত্যন্ত। তখন পরীক্ষার মধ্যে মুখের চাদর সরিয়ে দেখল সেই কুড়ানি। ইতিমধ্যে পটলের কাছ থেকে যতীন কুড়ানির সমস্ত বিবরণ জেনেছিল। অব্যক্ত হৃদয়ভাবের দ্বারা ছায়াচ্ছন্ন তার সেই হরিণ চক্ষু দুটি কাজের অবকাশে যতীনের ধ্যানদৃষ্টির ওপরে কেবলই অশ্রুহীন কাতরতা বিকীর্ণ করেছে। আজ সেই রোগিণী মিলিত চক্ষুর সুদীর্ঘ পল্লব কুড়ানির শীর্ণ কপলের উপরে কালিমার রেখা টেনেছে। দেখা মাত্র যতীনের বুকের ভেতরটা হঠাৎ যেন চেপে ধরল। এই একটা মেয়েকে বিধবা এত যত্নে ফুলের মতো সুকুমার করে গড়ে দুর্ভিক্ষ থেকে মারির মধ্য ভাসিয়ে দিলেন কেন? আজ এই যে পেলব প্রাণটি ক্লিষ্ট হয়ে বিছানার উপর পড়ে আছে, এর এই অল্প কয়েকদিনের আয়ুর মধ্যে এত বিপদের আঘাত, এত বেদনার ভার সইল কি করে? ধরল কোথায়? যতীনই বা এর জীবনের মাঝখানে তৃতীয় আরেকটি সংকটের মতো কোথা থেকে এসে জড়িয়ে পড়ল। রুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস যতীনের বক্ষ দ্বারে আঘাত করতে লাগল, কিন্তু সেই আঘাতের তাড়নায় তার হৃদয়ের তারে একটা সুখের মিরও বেজে উঠল। যে ভালোবাসা জগতে দুর্লভ,
যতীন তা না চাইতেই ফাল্গুনের একটা মধ্যাহ্নে একটি পূর্ণ বিকশিত মাধবী মঞ্জুরির মতো অকস্মাৎ তার পায়ের কাছে আপনি এসে খসে পড়েছে। যে ভালোবাসা এমন করে মৃত্যুর দ্বার পর্যন্ত এসে মূর্ছিত হয়ে পড়ে, পৃথিবীর কোন লোক সেই দেবভোগ্য নৈবেদ্য লাভের অধিকারী? যতীন কুড়ানির পাশে বসে তাকে অল্প অল্প গরম দুধ খাইয়ে দিতে লাগলো। খেতে খেতে অনেকক্ষণ পরে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ মেলল। যতীনের মুখের দিকে চেয়ে তাকে সুদূর স্বপ্নের মতো যেন মনে করে নিতে চেষ্টা করল। যতীন যখন তার কপালে হাত রেখে একটুখানি নাড়া দিয়ে বলল, কুড়ানি, কুড়ানি, তখন তার অজ্ঞানের শেষ ঘোরটুকু হঠাৎ ভেঙে গেল। যতীনকে সে চিনল এবং তখনই তার চোখের ওপর বাষ্পকোমল আর একটা মোহের আবরণ পড়ল। প্রথম মেঘ সমাগমে সুগম্ভীর আষাঢ়ের আকাশের মতো কুড়ানির কালো চোখ দুটির ওপর একটা যেন সুদূরব্যাপী সজল স্নিগ্ধতা ঘনিয়ে আসলো। যতীন সকরুণ যত্নের সঙ্গে বলল, কুড়ানি, এই দুধটুকু শেষ করে ফেলো। কুড়ানি একটু উঠে বসে পেয়ালার ওপর থেকে যতীনের মুখে স্থির দৃষ্টিতে চেয়ে সেই দুধটুকু ধীরে ধীরে খেয়ে ফেলল। হাসপাতালের ডাক্তার একটিমাত্র রোগীর পাশে সমস্তক্ষণ বসে থাকলে কাজও চলে না, দেখতেও ভালো লাগে না। অন্যত্র কর্তব্য সারবার জন্য যতীন যখন উঠল, তখন ভয়ে এবং নৈরাশ্যে কুড়ানির চোখ দুটি ব্যাকুল হয়ে পড়ল। যতীন তার হাত ধরে তাকে আশ্বাস দিয়ে বলল, আমি আমি আবার এক্ষুনি আসবো কুড়ানি, তোমার কোনো ভয় নেই, আমি আসবো এক্ষুনি। যতীন কর্তৃপক্ষ দিগকে জানালো যে এই নতুন আনিত রোগিণীর প্লেগ হয়নি, সে না খেয়ে দুর্বল হয়ে পড়েছে। এখানে অন্য প্লেগ রোগীর সঙ্গে থাকলে তার পক্ষে বিপদ ঘটতে পারে। বিশেষ চেষ্টা করে যতীন কুড়ানিকে অন্যত্র নিয়ে যাওয়ার অনুমতি লাভ করল এবং নিজের বাসায় নিয়ে গেল। পটলকে সমস্ত খবর দিয়ে একখানা চিঠিও লিখে দিল। সেই দিন সন্ধ্যের সময় রোগী এবং চিকিৎসক ছাড়া ঘরে আর কেউ ছিল না। শিয়রের কাছে রঙিন কাগজের আবরণে ঘেরা একটা কেরোসিন ল্যাম্প ছায়াচ্ছন্ন মৃদু আলোক বিকীর্ণ করছিল। ব্র্যাকেটের ওপরে একটা ঘড়ি নিস্তব্ধ ঘরে টিকটিক শব্দে দোলক দোলাচ্ছিল। যতীন কুড়ানির কপালে হাত দিয়ে বলল, তুমি কেমন বোধ করছো কুড়ানি? কুড়ানি তার কোনো উত্তর না করে যতীনের হাতটি নিজের কপালেই চেপে রেখে দিল। যতীন আবার জিজ্ঞাসা করল, ভালো বোধ হচ্ছে? কুড়ানি একটুখানি চোখ বুজে মাথা নেড়ে হ্যাঁ বলল। যতীন আবার জিজ্ঞাসা করল, তোমার গলায় এটা কি কুড়ানি? হ্যাঁ? কুড়ানি তাড়াতাড়ি কাপড়টা টেনে তা ঢাকবার চেষ্টা করল। যতীন দেখল সে একগাছা শুকনো বকুলের মালা। তখন তার মনে পড়ল, সেই মালাটাই কি? ঘড়ির টিকটিক শব্দের মধ্যে যতীন চুপ করে বসে ভাবতে লাগল। কুড়ানির এই প্রথম লোকাবার চেষ্টা, নিজের হৃদয়ের ভাব গোপন করবার এই তার প্রথম প্রয়াস। কুড়ানি মৃগ শিশু ছিল, সে কখন হৃদয় ভাড়াতুর যুবতী নারী হয়ে উঠল? কোন রৌদ্রের আলোকে, কোন রৌদ্রের উত্তাপে তার বুদ্ধির উপরকার সমস্ত কুয়াশা কেটে গিয়ে তার লজ্জা, তার শঙ্কা, তার বেদনা এমন হঠাৎ প্রকাশিত হয়ে পড়ল। রাত্রি 2-2:30 সময় যতীন চৌকিতে বসে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দরজা খোলার শব্দে চমকে উঠে দেখল পটল এবং হরকুমার বাবু এক
বড় ব্যাগ হাতে ঘরের মধ্যে প্রবেশ করলেন। হরকুমার বললেন, তোমার চিঠি পেয়ে কাল সকালে আসবো বলেই বিছানায় শুলাম। অর্ধেক রাত্রে পটল বলল, ওগো, কাল সকালে গেলে কুড়ানিকে দেখতে পাবো না, আমাকে এখনই যেতে হবে। পটলকে কিছুতেই বুঝিয়ে রাখা গেল না, তখনই একটা গাড়ি করে বের হয়ে পড়লাম। পটল হরকুমারকে বলল, চলো, তুমি যতীনের বিছানায় শোবে চলো। হরকুমার ঈষৎ আপত্তির আড়ম্বর করে যতীনের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। তার ঘুম আসতেও দেরি হলো না। পটল ফিরে এসে যতীনকে ঘরের এক কোণে ডেকে জিজ্ঞাসা করল, আশা আছে? যতীন কুড়ানির কাছে এসে তার নাড়ি দেখে মাথা নেড়ে ইঙ্গিতে জানালো যে আশা নেই। পটল কুড়ানির কাছে নিজেকে প্রকাশ না করে যতীনকে আড়ালে নিয়ে বলল, যতীন, সত্যি বলো, তুমি কি কুড়ানিকে ভালোবাসো না? যতীন পটলকে কোনো উত্তর না দিয়ে কুড়ানির বিছানার পাশে এসে বসল। তার হাত চেপে ধরে নাড়া দিয়ে বলল, কুড়ানি, কুড়ানি। কুড়ানি চোখ মেলে মুখে একটা শান্ত মধুর হাসির আভামাত্র এনে বলল, কি দাদা বাবু? কুড়ানি, তোমার এই মালাটি আমার গলায় পরিয়ে দাও না। কুড়ানি অনিমেষ অবুঝ চোখে যতীনের মুখের দিকে তাকিয়ে রইল। যতীন বলল, তোমার এই মালা আমাকে দেবে না? যতীনের এই আদরের প্রশ্নটুকু পেয়ে কুড়ানির মনে পূর্বকৃত অনাদরের একটুখানি অভিমান জেগে উঠল। সে বলল, কি হবে দাদা বাবু? যতীন দুই হাতে তার হাত নিয়ে বলল, আমি আমি তোমাকে ভালোবাসি কুড়ানি। শুনে ক্ষণকালের জন্য কুড়ানি স্তব্ধ রইল। তারপরে তার দুই চোখ দিয়ে অজস্র জল পড়তে লাগল। যতীন বিছানার পাশে নেমে হাঁটু গেড়ে বসল। কুড়ানির হাতের কাছে মাথা নত করে রাখল। কুড়ানি গলা থেকে মালা খুলে যতীনের গলায় পরিয়ে দিল। তখন পটল তার কাছে এসে বলল, কুড়ানি। কুড়ানি তার শীর্ণ মুখ উজ্জ্বল করে বলল, কি দিদি? পটল তার কাছে এসে তার হাত ধরে বলল, আমার উপর তোর কোনো রাগ নেই বোন? কুড়ানি স্নিগ্ধ কোমল দৃষ্টিতে বলল, না দিদি। যতীন, একবার তুমি ও ঘরে যাও। যতীন পাশের ঘরে গেলে পটল ব্যাগ খুলে কুড়ানির সমস্ত কাপড় গয়না তার মধ্য থেকে বার করল। রোগিণীকে অধিক নাড়াচাড়া না করে একখানা লাল বেনারসি শাড়ি সন্তর্পণে তার মলিন বস্ত্রের ওপর জড়িয়ে দিল। পরে একে একে এক এক গাছি চুড়ি তার হাতে দিয়ে দুই হাতে দুই বালা পরিয়ে দিল। তারপর ডাকল, যতীন। যতীন আসতেই তাকে বিছানায় বসিয়ে পটল তার হাতে কুড়ানির একছড়া সোনার হার দিল। যতীন সেই হাড় ছড়াটি নিয়ে আস্তে আস্তে কুড়ানির মাথা তুলে তাকে পরিয়ে দিল। ভোরের আলো যখন কুড়ানির মুখের ওপর এসে পড়ল, তখন সে আলো সে আর দেখল না। তার অম্লান মুখকান্তি দেখে মনে হলো সে মরেনি, কিন্তু সে যেন একটা অতল স্পর্শ সুখ স্বপ্নের মধ্য নিমগ্ন হয়ে গেছে। যখন মৃতদেহ নিয়ে যাওয়ার সময় হলো, তখন পটল কুড়ানির বুকের ওপর পড়ে কাঁদতে কাঁদতে বলল, বোন, তোর ভাগ্য ভালো, জীবনের চেয়ে তোর মরণ বেশি সুখের।
যতীন কুড়ানির সেই শান্ত স্নিগ্ধ মৃত্যুর ছবির দিকে চেয়ে ভাবতে লাগল, যার ধন তিনিই নিলেন, আমাকেও বঞ্চিত করলেন না।